কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি সুব্রত কুমার সরকার, সিনিয়র প্রভাষক রসায়ন বিভাগ, মাইলস্টোন কলেজ। আবার তোমাদের মাঝে আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকের বিষয় হলো বাফার দ্রবণের পিএইচ নির্ণয়। গত ক্লাসে আমরা পড়িয়েছিলাম বাফার দ্রবণ কী, কত প্রকার এবং তাদের ক্রিয়াকৌশল। আজ পড়াবো যে বাফার দ্রবণের পিএইচ কীভাবে নির্ণয় করা যায়। আসো আমরা এখন বাফার দ্রবণের পিএইচ নির্ণয় এর সমীকরণ এবং তাদের কিছু গাণিতিক সমস্যা সমাধান করি। গত ক্লাসে আমরা বাফার দ্রবণ কী, তার প্রকারভেদ এবং অম্লীয় ও ক্ষারীয় বাফার দ্রবণের ক্রিয়াকৌশল পড়েছি। আজ আমরা শিখব অম্লীয় ও ক্ষারীয় বাফার দ্রবণের যে পিএইচ এর মান কত বা নির্ণয় করার সমীকরণ। তাহলে আমরা আজকে দেখব অম্লীয় বাফার দ্রবণ এর পিএইচ নির্ণয়ের সমীকরণ। আমরা জানি যে অম্লীয় বাফার দ্রবণ হতে গেলে একটা দুর্বল কি লাগবে আমাদের? দুর্বল অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড একটা দুর্বল অ্যাসিড। জলীয় দ্রবণে সম্পূর্ণ আয়নিত হয় না বলে আমরা এটা কি দেই? উভমুখী চিহ্ন ইউজ করি। আর এর মধ্যে একটা কি থাকে? ওই অ্যাসিডের লবণ। এটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য। জলীয় দ্রবণে সম্পূর্ণ আয়নিত হয় বিধায় আমরা এটাকে একমুখী চিহ্ন দেয়, অর্থাৎ এখানে 100 থাকলে 100 আয়নিত হবে। এই 1 নং বিক্রিয়া, অ্যাসিডের বিক্রিয়ার এই অ্যাসিডের ভরক্রিয়া সূত্র কেসি, যেটা মোলার ঘনমাত্রায় সাম্য ধ্রুবক যেটা বলে, ওই এটাকে আমরা বলি অ্যাসিডের বিয়োজন ধ্রুবক কে এ সমান সমান উৎপাদ। এখানে উৎপাদ কোনটা আমাদের? CH3 C ডবল মাইনাস উৎপাদ আয়নের ঘনমাত্রা, উৎপাদ আয়নের ঘনমাত্রা ডিভাইড বাই বিক্রিয়ক এর ঘনমাত্রা। তাহলে এটা হলো অ্যাসিডের বিয়োজন ধ্রুবক কে এ, এবং জাস্ট কেসি যেভাবে আমরা নির্ণয় করি সেভাবে এটা নির্ণয় করব। উভয় পক্ষে কিনে আমরা লগ নিয়ে আমরা জানি লগের গুণ থাকলে সেটা কি হয় আমাদের? যোগ, আর ভাগ থাকলে কি হয়? বিয়োগ। আমরা শুধু এই অংশটাকে, অর্থাৎ CH3 C ডবল মাইনাস আর CH3 C ডবল H, এটাকে এক জায়গায় রাখছি, আর H প্লাসটাকে আলাদা করছি। H প্লাস ইন্টু বাকিটা,
তার জন্য এই গুণের এখানে কি ইউজ করছি আমরা, যোগ। এখন পক্ষান্তর করব, এটা এই পাশে নিয়ে আসবো, মাইনাস লগ হাইড্রোজেন আয়ন সমান সমান মাইনাস লগ কে প্লাস লগ দেখো এটাকে আমি এই পাশে নিয়ে আসলাম, প্লাস ছিল মাইনাস, এটা এই পাশে নিয়ে গেলাম, পক্ষান্তর করলাম মাইনাস। নেক্সট দেখো এই মাইনাস লগ হাইড্রোজেন আয়নের পরিবর্তে আমরা লিখতে পারি কি, মাইনাস লগ হাইড্রোজেন আয়ন মানে হাইড্রোজেন আয়নের ঋণাত্মক মোলার ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম। এটার পরিবর্তে আমরা লিখতে পারি কি, পি এইচ। ঠিক একইভাবে লিখতে পারি মাইনাস লগ কে মাইনাস লগ সামথিং মানে পি এইচ, যেরকম হচ্ছে মাইনাস লগ সামথিং মানে পি সামথিং, পি কে। যেরকম এখানে মাইনাস লগ হাইড্রোজেন আয়ন সমান সমান কি লিখছি আমরা, পিএইচ। ঠিক এখানেও মাইনাস লগ কে এর পরিবর্তে লিখছি পি কে প্লাস লগ CH3 সি ডাবল মাইনাস CH3 সি ডাবল এইচ। তাহলে এই পর্যন্ত তোমাদের আশা করি কারো সমস্যা নাই। এখন লক্ষ্য করো যে এই অ্যাসিডটা কি অ্যাসিড, দুর্বল অ্যাসিড। এই দুর্বল অ্যাসিডটা জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে আয়নিত হয় না। যে কোনো দুর্বল অ্যাসিড জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে আয়নিত হয় না। তাহলে এই অ্যাসিডের মধ্যে যদি আমরা একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য সোডিয়াম ইথানয়েড যোগ করি, সোডিয়াম ইথানয়েড থেকে আমরা একটা আয়ন পাই ইথানয়েড আয়ন। আবার ইথানোয়িক অ্যাসিড থেকে এখানেও একটা আয়ন পাওয়া যায় ইথানয়েড আয়ন। এই ইথানয়েড আয়ন ইথানয়েড কি, একই আয়ন অর্থাৎ সমায়ন। আর সমায়ন প্রভাবের ক্ষেত্রে আমরা জানি যে দূরে তড়িৎ বিশ্লেষের মধ্যে একটি আয়ন সাধারণ থাকলে তীব্র তড়িৎ বিশ্লেষের প্রভাবে দুর্বল তড়িৎ বিশ্লেষের বিয়োজন মাত্রা হ্রাস পায়। অর্থাৎ নর্মালি ও যখন একা থাকবে, যদি তখন সে 10% বিয়োজিত হয়, এর প্রভাবে সে হয়ে যাবে 1% বা 2%, অর্থাৎ তার বিয়োজন মাত্রা অনেক কমে যাবে। তাহলে এটা দুর্বল অ্যাসিড। এই দুর্বল অ্যাসিডটা আমরা ধরলাম সে জলীয় দ্রবণে খুবই কম আয়নিত হয়। কিন্তু এর মধ্যে যখন আমরা একটা তীব্র তড়িৎ বিশ্লেষণ দেব, তখন এর প্রভাবে এর আয়নিত হওয়ার বা বিয়োজিত হওয়ার ক্ষমতা হ্রাস পায়। আর এই কারণেই আমরা বলতে পারি যে CH3COOH মানে ইথানোয়িক অ্যাসিড একটি দুর্বল অ্যাসিড, জলীয় দ্রবণে খুবই সামান্য আয়নিত হয়, এবং CH3COONA এর উপস্থিতিতে এর বিয়োজন মাত্রা হ্রাস পায়। এ কারণে সাম্যাবস্থায় ইথানোয়িক অ্যাসিডের ঘনমাত্রা প্রাথমিক অবস্থায় ইথানোয়িক অ্যাসিডের ঘনমাত্রা সমান। CH3COOH এটা ছিল কোন অবস্থার, সাম্যাবস্থায় ইথানোয়িক অ্যাসিডের ঘনমাত্রা সমান সমান কার, অ্যাসিড মানে কি প্রাথমিক অবস্থায় অ্যাসিডের ঘনমাত্রা, যে অ্যাসিডটা আমরা যোগ করব তার সমান ধরা যায়। আবার CH3COONA মানে ইথানোয়িক সোডিয়াম ইথানয়েড তীব্র তড়িৎ বিশ্লেষণ জলীয় দ্রবণে সম্পূর্ণ আয়নিত হয়। তার মানে এখানে এ যদি 100 থাকে, এ পাশেও কত থাকবে, 100 থাকবে। আর এখান থেকে যে ইথানয়েডটা পাবো তার পরিমাণ খুবই কম, যেটা বললাম একটা, যার জন্য এখানেও বলতে পারি আমরা CH3COONA অর্থাৎ সোডিয়াম ইথানয়েড তীব্র তড়িৎ বিশ্লেষণ হওয়ায় জলীয় দ্রবণে সম্পূর্ণ আয়নিত হয়, জলীয় দ্রবণে সম্পূর্ণ আয়নিত হয়। তাহলে CH3COONA তীব্র তড়িৎ বিশ্লেষ্য, তাই জলীয় দ্রবণে সম্পূর্ণ আয়নিত হয়। এজন্য
এই ইথানয়েড আয়নের ঘনমাত্রাকে লবণের ঘনমাত্রা, কারণ এটা পাচ্ছি লবণ থেকে, লবণের ঘনমাত্রা সমান ধরা যায়। তাহলে অর্থাৎ আমাদের সমীকরণটা কি দাঁড়ায় দেখো, অর্থাৎ পিএইচ সমান সমান দাঁড়াচ্ছে হলো পি কে প্লাস লবণ, লবণ আর নিচে কি আমাদের অ্যাসিড। এই সমীকরণকে আমরা বলি হ্যান্ডারসন হ্যাসেলবার্গ সমীকরণ। দুজন বিজ্ঞানীর নাম অনুসারে এটা করা হয়। তাহলে এটা হলো আমাদের অম্লীয় বাফার দ্রবণের পিএইচ নির্ণয়ের সমীকরণ। দেখো, হ্যান্ডারসন হ্যাসেলবার্গ সমীকরণ ব্যবহারের ক্ষেত্রে মনে রাখতে হবে যে আমাদের যে লবণ আর অ্যাসিডের ঘনমাত্রা অথবা লবণ বা ক্ষারের ঘনমাত্রার প্রয়োজন হয়, এই ঘনমাত্রাটা মিশ্রণে লবণ বা ক্ষারের ঘনমাত্রা লাগবে বা অ্যাসিডের ঘনমাত্রা লাগবে অথবা মোল সংখ্যা লাগবে। তাহলে এখানে যে অঙ্কটা আছে যে একটা দ্রবণের মধ্যে 0.1 মোল ইথানোয়িক অ্যাসিড এবং 0.1 মোল সোডিয়াম ইথানয়েড, অর্থাৎ একটা লবণ এবং ওই অ্যাসিড দেওয়া আছে, ওই বাফার দ্রবণের পিএইচ বের করো। এবং এই অঙ্কগুলোর মান পাশে অবশ্যই দেয়া থাকবে। কে সমান সমান 1.8 × 10⁻⁻5। মনে রাখতে হবে কে অথবা কেবির মান সবসময় দেয়া থাকবে। এখন আমরা যেহেতু বাফার দ্রবণ বলেছে, তাহলে আমরা ফার্স্টেই বলবো যে এখানে দেয়া আছে কি কি আমাদের। এখানে দেখো, এখানে কোনো আয়তন দেওয়া নাই, তাহলে আমাদের মোল সংখ্যা দিয়েই করবো। তাহলে ইথানোয়িক অ্যাসিডের পরিমাণ কত হবে আমাদের? 0.1 মোল। CH3 CNN এর মোল সংখ্যা কত হবে? 0.1 মোল। কে এর মান দেওয়া আছে আমাদের 1.8 × 10⁻⁵। অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। পিএইচ সমান সমান আমরা জানি পিএইচ সমান সমান পিকেএ প্লাস লবণ বাই অ্যাসিড। এখানে দেয়া আছে কে এর মান, কিন্তু আমাদের সূত্রের সমীকরণ আছে কি পিকে। আমরা আগে পড়ে আসছি -log কে সমান পিকে, তাই এটা ভেঙে ফেলো। -log কে প্লাস লবণ বাই অ্যাসিড। এখন তুমি মান বসে দাও। -log 1.8 × 10⁻⁵ প্লাস log 0.1 এখানে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এখানে 0 চলে আসবে, তাহলে এখানে মানটা আসবে 4.74। এটাই আমাদের উত্তর হবে। দেখো নেক্সট কোশ্চেন। 30 ml 0.1 মোলার ইথানোয়িক অ্যাসিড দ্রবণের সাথে 20 ml 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ মিশ্রিত করে তৈরি দ্রবণের পিএইচ নির্ণয় করো। এখানে লক্ষ্য করো, একটা অ্যাসিডের মধ্যে ক্ষার যোগ করলে তার পিএইচ বাই করতে বলছে। আমরা বাফার দ্রবণের সংজ্ঞায় জানি একটা অ্যাসিড এবং ওই অ্যাসিডের লবণ, কিন্তু এখানে আমি মিশ্রিত করতেছি কি একটা অ্যাসিড এবং একটা কি মিশ্রিত করছে একটা ক্ষার। তাহলে একটা অ্যাসিড এবং একটা ক্ষার মিশ্রিত করলে সেটা বাফার দ্রবণ হবে কি হবে না সেটা আমরা
বিক্রিয়া করে দেখব। যদি বিক্রিয়া করে দেখি যে ওই বিক্রিয়ায় অবশিষ্ট অ্যাসিড আছে এবং উৎপন্ন লবণ আছে, তাহলে বাফার দ্রবণ হতে পারে। তাহলে এই ধরনের অঙ্কে ফার্স্টে আমাদের কি করতে হবে, অ্যাসিড এবং ক্ষার দেওয়া থাকলে ওই অ্যাসিড এবং ক্ষারের মধ্যে বিক্রিয়া করে তাদের বের করতে হবে এই দ্রবণের মধ্যে কতটুকু অ্যাসিড আছে এবং কতটুকু অ্যাসিড আছে এবং কতটুকু লবণ আছে। তাহলে দেখি আমাদের বিক্রিয়াটা। আদি অবস্থা কি, যে যখন আমরা ওই দুটো পাত্র মিশ্রিত করি নাই, অর্থাৎ এখানে কত এমএল আছে বলো, এখানে আছে আমাদের 30 ml 0.1 মোলার, এখানে আছে 20 ml 0.1 মোলার। যখন বিক্রিয়া হয় না, এদিকে কি আছে 0 ml। এখন দেখো ব্যবহৃত হয় কতটুকু। আচ্ছা, বিক্রিয়া করে কত, বিক্রিয়ায় কি হয়, একটা সোডিয়াম হাইড্রোক্সাইড একটা সোডিয়াম ইথানয়িক অ্যাসিড সে বিক্রিয়া করে একটা লবণ একটা পানি উৎপন্ন করে। তাহলে এখানে ঘনমাত্রা যেহেতু সেম, তাই 20 কতর সাথে বিক্রিয়া করবে, এই 20 করবে কতর সাথে, 20-এর সাথে, 20 করবে 20-এর সাথে। তাহলে যেহেতু 1 করে 1-এর সাথে, 2 করবে 2-এর সাথে, তাহলে এই 20 ml কত ml এর সাথে বিক্রিয়া করবে, 20 ml এর সাথে। যাই হোক, তাহলে আমরা বিক্রিয়া করে কতটুকু, যেহেতু আছে 20, তাহলে এই 20 বিক্রিয়া করবে 20 ml এর সাথে, 20 ml 1 মোলার। এখানে কত থাকবে আমাদের, বিক্রিয়া করবে তাহলে এখানে 20 ml 1 মোলার, এখানেও 20 ml 1 মোলার বিক্রিয়া করবে, অর্থাৎ এটা কিন্তু মাইনাস হয়ে যাবে। আর এখানে কি হবে, উৎপন্ন হবে। তাই একের সাথে বিক্রিয়া করে এখনো লবণ এখনো পানি উৎপন্ন করছে, তাহলে 20-এর সাথে বিক্রিয়া করে, তাহলে 20 ml লবণ উৎপন্ন করবে। এখন যদি বলি তাহলে বিক্রিয়া করছে বা বিক্রিয়ায় ব্যবহৃত, চূড়ান্ত মিশ্রণে কি থাকে লক্ষ্য করো। মিশ্রণে তাহলে এর বিক্রিয়া করে ফেলতেছে না, থাকলো কত ml, 10 ml 1 মোলার, 0 ml, এখানে কত 20 ml 0.1। এখন দেখো মিশ্রণে আমরা কি পাইলাম, মিশ্রণে পাইছি অবশিষ্ট অ্যাসিড আছে 10 ml এবং উৎপন্ন লবণ আছে কত ml, আমাদের উৎপন্ন লবণ আছে 20 ml। তাহলে এই লবণ এবং অবশিষ্ট অ্যাসিড মিলিত হয়ে কি উৎপন্ন করবে, আমাদের বাফার দ্রবণ তৈরি করবে। তাহলে এটা কি বাফার দ্রবণ হবে, এটা একটা কি বাফার দ্রবণ হবে, এটা একটা অম্লীয় বাফার দ্রবণ। এখন অম্লীয় বাফার দ্রবণের পিএইচ নির্ণয় করার ক্ষেত্রে আমাদের যে সমীকরণ জানি, পিএইচ সমান পিকে প্লাস লবণ বাই অ্যাসিড। এখানে লবণ এর ঘনমাত্রাও আছে, অ্যাসিডের ঘনমাত্রাও আছে, বাট এই ঘনমাত্রা কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না। এটা দুইভাবে ব্যবহার করা যায়, একটা হলো এই ঘনমাত্রা আয়তন এবং ঘনমাত্রা যদি মোলে নেওয়া যায় সেটাও ব্যবহার করা যাবে, অথবা আমাদের মিশ্রণে টোটাল মিশ্রণে আমাদের এই অ্যাসিডের ঘনমাত্রা কত এবং এই লবণের ঘনমাত্রা কত সেটা ব্যবহার করে। আমি প্রথমে তোমাদের মিশ্রণের ঘনমাত্রা কত সেটা বের করে দেখাবো। তাহলে যে অবশিষ্ট অ্যাসিডের মিশ্রণে অ্যাসিডের ঘনমাত্রা কত, তাহলে প্রথমে আমরা দেখব মিশ্রণে অ্যাসিডের ঘনমাত্রা, ফাইনাল ঘনমাত্রা কত। তো এটা কিন্তু আমাদের মিশ্রণে আমাদের কত 10 ml 0.1, আমাদের টোটাল মিশ্রণ কত আছে, এখানে আছে 20, এর এখানে আছে 30,
আর এখানে আছে আমাদের 20। তাহলে মোট মিশ্রণের আয়তন আসতেছে আমাদের কত? 50। কিন্তু আমরা এখানে পাচ্ছি কত? 10-এর জন্য ঘনমাত্রা 1। তাহলে V1, এটা V1, অ্যাসিডের ঘনমাত্রা লিখবো V1S1/V। V1 কত? 810 ml, 0.1 ডিভাইড বাই V কত? 30 + 20। মিশ্রণের আয়তন V = 50। তাহলে এখানে আসবে আমাদের 0.02 মোলার। লবণের ক্ষেত্রে লবণ কোনটা আছে আমাদের? এটা। তাহলে V2S2/V। V2-র মান কত? V2-র মান আমাদের হলো 20 × 0.1 ডিভাইড বাই 50। এখানে আসবে 0.04 মোলার। তো লবণের ঘনমাত্রা পাইলাম, অ্যাসিডের ঘনমাত্রা পাইলাম। এখন আমাদের দেখো কে এর মান দেওয়া আছে কত আমাদের? এখন দেখো কে এর মান দেওয়া আছে 1.8 × 10⁻⁵। তাহলে অ্যাসিডের ঘনমাত্রা, লবণের ঘনমাত্রা, কে এর মান পাইছি। এখন আমরা লিখব আমরা জানি pH = pK + log লবণ বাই অ্যাসিড। pK হলো -log K + log লবণ বাই অ্যাসিড। এখানে -log 1.8 × 10⁻⁵ প্লাস লগ লবণ 0.04 0.02। এখানে মান আসবে কত আমাদের? 5.05। তাহলে এটাই আমাদের উত্তর। নেক্সট অঙ্ক দেখো যে এখানে দুটো পাত্র দেওয়া আছে। এই পাত্রের মধ্যে 150 ml 0.2 মোলার অ্যাসিটিক অ্যাসিড আর বি পাত্রে 160 ml 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ আছে। এখন এই দুটো দ্রবণের মিশ্রণকে আমরা সি পাত্রে যোগ করলাম। যোগ করলে সি পাত্রে পিএইচ বের করতে বললো। এখানেও দেখো অ্যাসিড এবং ক্ষার দেয়া আছে। অ্যাসিড এবং ক্ষার দেয়া থাকলে বাফার দ্রবণ হবে কিনা আমরা বিগ চেক করার পরে বুঝবো, আগের অঙ্কের মতো। বাট এখানে আগের অঙ্ক দেখো ঘনমাত্রা ছিল সেম, 0.1 ছিল, এখানে 0.2 0.1, ঘনমাত্রা ভিন্ন। ঘনমাত্রা ভিন্ন থাকলে তাহলে আমাদের কি করতে হবে? ঘনমাত্রা এক করে নিতে হবে। এরপরে আগের যে সিস্টেমে করছি আমরা সেই সিস্টেমে করা যাবে। বাট আরেকটা সিস্টেম আছে, ঘনমাত্রা থাকলে আমাদের মোল সংখ্যা নিতে হবে। মোল সংখ্যা নিয়েও করা যায়। আমি এই অঙ্কটা তোমাদের মোল সংখ্যার মাধ্যমে দেখাবো। তাহলে যখনই তোমরা ঘনমাত্রা দেখবা যে ভিন্ন আছে, তখন তোমরা কি করবা? ওই অ্যাসিড এবং ক্ষারের ঘনমাত্রাকে, মোলার ঘনমাত্রাকে মোলে পরিণত করবা। মোলার ঘনমাত্রাকে মোলে পরিণত করার সিস্টেম হলো লিটারে আয়তন ইনটু মোলার ঘনমাত্রা। এখন আমাদের এখানে আয়তন দেওয়া আছে কিসে? এমএলএ।
তাহলে ml থেকে লিটার আনতে গেলে 1000 দ্বারা ভাগ করতে হয়, আর তার সাথে মোলার ঘনমাত্রা গুণ করলে আমাদের মোল সংখ্যা আসবে। তাহলে ফার্স্টেই আমরা যে কাজটা করব, লিখব CH3CH এর মোল সংখ্যা কত হবে? 150 ইন্টু 0.2 ডিভাইড বাই, এটা কি লিখলাম আমরা? আয়তন ইন্টু মোলার ঘনমাত্রা। বাট এই আয়তনটা যেহেতু লিটারে নাই, তাই ভাগ দেব কত দিয়ে আমরা? 1000। তাহলে এত কি হবে? মোল। তাহলে এখানে আসবে কত? 0.03 মোল। ঠিক অ্যাসিডের ক্ষেত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড এর মোল সংখ্যা, ক্ষারের ক্ষেত্রে 160 ইন্টু 0.1 ডিভাইড বাই 1000। 1000 কেন দিচ্ছি আমরা? এই ml কে লিটার আনার জন্য, এত মোল। 0.016। আচ্ছা, তাহলে প্রথমে বিক্রিয়া করার আগে মোল সংখ্যায় পরিণত করে নেব, এরপরে আমরা বিক্রিয়াটা লিখি। আদি অবস্থায় অ্যাসিড আছে 0.03 মোল, ক্ষার আছে 0.016 মোল, আর ইনিশিয়াল অবস্থায় এটা 0। বিক্রিয়ায় ব্যবহৃত মোল সংখ্যা দেখো, বিক্রিয়ায় একের সাথে বিক্রিয়া করে এক অণু লবণ এক অণু পানি উৎপন্ন করে, তাহলে আমাদের 0.016 মোল ক্ষার 0.016 মোল কার সাথে বিক্রিয়া করবে? অ্যাসিডের সাথে বিক্রিয়া করে 0.016 মোল লবণ এবং পানি উৎপন্ন করবে। তাহলে আমরা যদি বিক্রিয়ায় ব্যবহৃত হয় কতটুকু? এনতে ব্যবহৃত হচ্ছে 0.016 মোল, এখানেও 0.016 মোল। তো এটা কিন্তু সব মাইনাস হচ্ছে, আর এখানে উৎপন্ন হচ্ছে প্লাস 0.016 মোল। তাহলে আমাদের মিশ্রণে কি থাকে? আচ্ছা, তাহলে মিশ্রণে অবশিষ্ট থাকে কত? এখানে ছিল এতটুকু, এতটুকু বিক্রিয়া করে ফেলছে, সেখানে থাকবে কত? 0.014 মোল। এখানে 0 হয়ে যাবে, আর এখানে 0.016 মোল। তাহলে আমাদের মিশ্রণে অ্যাসিড পাচ্ছি এত মোল, লবণ পাচ্ছি এত মোল। এই লবণ এবং এই অ্যাসিড মিলিত হয়ে আমাদের কি করে? অম্লীয় বাফার দ্রবণ তৈরি করে। তাহলে আমরা বলতে পারি এখানেও একটা অম্লীয় বাফার দ্রবণ পাবো। এখন অম্লীয় বাফার দ্রবণের পিএইচ নির্ণয় করার সমীকরণ ইউজ করবো। আমরা প্রথম অঙ্কটাই করেছিলাম যে মোল সংখ্যা দেওয়া থাকলে সেক্ষেত্রে ঘনমাত্রা আয়তনের কোনো দরকার হয় না, তাই আমরা ডাইরেক্ট এই অ্যাসিডের মোল সংখ্যা, অ্যাসিডের ঘনমাত্রা অ্যাসিডের মোল সংখ্যা বসাবো এবং লবণের ঘনমাত্রা লবণের মোল সংখ্যাটা বসাবো। তাহলে দাঁড়াচ্ছে কি আমাদের?
আমরা জানি pH সমান সমান pK প্লাস লবণ বাই অ্যাসিড মাইনাস লগ K প্লাস লগ তাহলে এখানে আমাদের মাইনাস লগ 1.8 into 10 to the power minus 5 প্লাস লগ লবণের আসবে আমাদের 0.016 মোল আর অ্যাসিডের ক্ষেত্রে আসবে 0.014 মোল। এখানে আসবে আমরা ক্যালকুলেট করলে 4.8। তাহলে এটাই আমাদের উত্তর। এখানে কে এর মান কত দেওয়া আছে আমাদের? কে এর মান 1.8 into the minus 5, এখানে কে এর মানটা আমরা পড়েছি। আশা করি তো এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের মোলে করলে সুবিধা কি, পরে আর ঘনমাত্রা বের করা লাগে না। অর্থাৎ যদি তুমি প্রথমেই মোলে পরিণত করে নাও তাহলে ঘনমাত্রা 1 থাকলেও করা যাবে, ঘনমাত্রা 1 না থাকলেও একই নিয়মে করা যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছ। বাড়ির কাজ। ক্ষারীয় বাফার দ্রবণের পিএইচ নির্ণয়ের সমীকরণ প্রতিষ্ঠা করে খাতায় লিখে তোমাদের নিজ নিজ বিষয় শিক্ষকের নিকট পাঠাবে। ভালো থাকো, সুস্থ থাকো।